সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমি মেহেদি স্যার আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব এই বল অধ্যায়ের ভরবেগের সংরক্ষণশীল নীতি, স্থিতিস্থাপক সংঘর্ষ, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আমাদের বইয়ে বিস্তারিত দেয়া নেই, শুধুমাত্র একটা সংজ্ঞা দেয়া আছে। এটা ঘর্ষণের প্রকারভেদ, বল ও ঘর্ষণের মধ্যকার সম্পর্ক, বলের লব্ধি, ঘাত বল এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র কিভাবে প্রতিপাদন করা যায় আমরা শিখব। তোমরা যারা আমাদের সাথে নতুন জয়েন করেছো আজকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সকল ভিডিও তোমরা দেওয়ার সাথে সাথে পেয়ে যেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আসো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা চলে আসি আমাদের আলোচনায় ভরবেগের সংরক্ষণশীল নীতি। আমরা প্রত্যেকটা টপিকস পড়ার আগে, কোনো সংজ্ঞা পড়ার আগে আমরা একটু গ্রাফিক্যালি মানে চিত্র আকারে দেখব যে জিনিসটা কি, তারপর আমরা সংজ্ঞায় যাব। আমরা একটু খেয়াল করি যে ধরলাম m1 ভরের একটি বস্তু। খেয়াল করবে শিক্ষার্থীরা, কত ভরের? m1 ভরের বস্তু, u1 বেগে গতিশীল। সামনে থেকে আরেকটা বস্তু m2 ভরের, যা u2 বেগে গতিশীল, যেখানে u1 ইজ গ্রেটার দেন u2। খেয়াল করি কি বলছে, u1 ইজ গ্রেটার দেন u2। তার মানে m2 ভরের বস্তুর চেয়ে m1 ভরের বস্তুর বেগটা বেশি। তাহলে এই বস্তুটার বেগ যদি বেশি হয় এবং তারা যদি একটি সরল রেখা বরাবর চলতে থাকে, দেখো তো এই বস্তুর বেগ কম, এই বস্তুর বেগ বেশি, তাহলে আস্তে আস্তে যাচ্ছে, এটা দ্রুত যাচ্ছে, একসময় কি করবে? ধাক্কা দিবে। তো আমরা ধরলাম এই বস্তুকে কিছুটা সময় পর একটা ধাক্কা দিল। m1 ভরের বস্তু কাকে ধাক্কা দিল? m2 ভরের বস্তুকে। একটু খেয়াল করব, কাকে? m2 ভরের বস্তুকে। এই দিকে যে ধাক্কা দিল একে আমরা কি বলি? ক্রিয়া, F1। এর ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী m2 ভরের বস্তুটিও এই প্রথম বস্তুটিকে ঠিক বিপরীতে সমান মানের একটা বলে ধাক্কা দিবে, যাকে আমরা বলি প্রতিক্রিয়া। এই ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হওয়ার পরে বস্তু দুটি ভিন্ন ভিন্ন বেগে আবার সরল পথে সামনের দিকে যেতে থাকে, যথাক্রমে v1 ও v2 বেগে। এখন ভরবেগের সংরক্ষণশীল নীতি আসলে কি জিনিস একটু খেয়াল করি। বলছে ক্রিয়া আর প্রতিক্রিয়া এটা ছাড়া দুইটা বস্তুর মধ্যে যদি বাইরে থেকে আর কোনো বল ক্রিয়া না করে, মানেটা কি? ধর আমি বাইরে থেকে ধাক্কা দিলাম না বা অন্য কেউ একে ধাক্কা দিল না, মানে বাইরে থেকে প্রযুক্ত বল শূন্য, শুধুমাত্র কি ঘটবে? ক্রিয়া এবং প্রতিক্রিয়া। যদি এই কন্ডিশন মেনে চলে তাহলে বলছে এই সংঘর্ষের আগে এই দুইটার ভরবেগের সমষ্টি আর এই সংঘর্ষের পরে এই দুইটার ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকবে। একে আমরা কি বলি? ভরবেগের সংরক্ষণশীল নীতি। তাহলে সংঘর্ষের আগে ভরবেগ আমরা বের করব, সংঘর্ষের পরে বের করব। তাহলে ভরবেগের সংরক্ষণশীল নীতি অনুযায়ী দেখো, প্রথম বস্তুর ভরবেগ আমরা লিখলাম কত? m1 u1। এই বস্তুর ভরবেগ কত বলো তো? m2 u2। এই দুটার কি সমষ্টি? বলছে ইকুয়াল টু সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ কত? m1 v1 প্লাস দ্বিতীয় বস্তুর ভরবেগ কত? m2 v2। এখন একটু খেয়াল করো তো শিক্ষার্থীরা, যে সংঘর্ষের আগে এই দুইটা বস্তুর ভরবেগের সমষ্টি আর সংঘর্ষের পরে এই দুইটা বস্তুর ভরবেগের সমষ্টি, এরা সর্বদা কি থাকবে? সমান থাকবে। একে বলে ভরবেগের সংরক্ষণশীল নীতি। এখন আমরা এই ভরবেগের সংরক্ষণশীল নীতিটা কিভাবে আসলো একটু প্রতিপাদন করে দেখব। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা লিখতে পারি প্রথম বস্তুর ভরবেগ, প্রথম বস্তুর ভরবেগ ইকুয়াল টু m1 u1 এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ ইকুয়ালস টু m2 u2। এটা কখন? সংঘর্ষের আগে। তাহলে একটু খেয়াল করো, এটি হলো সংঘর্ষের আগে। এখন আমরা আসি সংঘর্ষের পরে। প্রথম বস্তুর ভরবেগ ইকুয়াল টু m1 v1, সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর ভরবেগ ইকুয়ালস টু m2 v2।
এখন একটু খেয়াল করো তো, এটা কোন ক্ষেত্রে? সংঘর্ষের পরে। এখন আমরা ভরবেগের পরিবর্তন লিখব, যে প্রথম বস্তুর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত হলো। খেয়াল করো তো, প্রথম বস্তুর কার পরিবর্তন? ভর বেগের পরিবর্তন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? যে প্রথম বস্তুর শেষ ভরবেগ মাইনাস প্রথম বস্তুর আদি ভরবেগ। তাহলে এই প্রথম বস্তুর শেষ ভরবেগ কোনটা? এটা, যে এটা সংঘর্ষের আগের আর এটা সংঘর্ষের পরের, তার মানে এটি হলো শেষ ভরবেগ, এটি হলো আদি ভরবেগ। তো আমরা লিখতে পারি প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন m1v1 মাইনাস m1u1। তো এখন আমরা লিখি যে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। পরিবর্তনের হার বলতে আমরা কি বুঝি বলো তো? যে একক সময়ে পরিবর্তন। তাহলে পরিবর্তনের হার বললে এই পরিবর্তনটা কত সময়ে হয়েছিল বলো তো? t সময়ে। তাহলে পরিবর্তনের হার হবে কত? m1v1 মাইনাস m1u1 ডিভাইডেড বাই t। অনুরূপভাবে আমরা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু লিখতে পারি m1। দেখো দ্বিতীয় বস্তুর এই বস্তুটার শেষ ভরবেগ কত? m2v2 মাইনাস আদি ভরবেগ কত? m2u2 কত সময়ে এই পরিবর্তন হয়েছে? t সময়ে। এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী লিখতে পারি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান কিন্তু বিপরীতমুখী। একটু খেয়াল করি, তৃতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি? ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান কিন্তু বিপরীতমুখী। এখন আমরা কোশ্চেনে আসি যে ক্রিয়া কোনটা আর প্রতিক্রিয়া কোনটা। দেখো তো, এই বস্তুটাকে ধাক্কা দিল, কত বলে? F1 বলে। খেয়াল করি একটু, এই বস্তুটা কাকে ধাক্কা দিল? m2 ভরের বস্তুটিকে, যে m2 ভরের বস্তুটিকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে তার বেগ কত হয়েছে? v2 হয়েছে। তার মানে এই ক্রিয়াটা কাজ করছে দ্বিতীয় বস্তুর উপর। তার মানে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা হবে এই ক্রিয়ার সমান। কার সমান হবে? ক্রিয়ার সমান। এর মানে হলো যে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর উপর F1 পরিমাণ বল প্রয়োগ করে, ফলে এর ভরবেগের পরিবর্তনের হার হলো এটি। এখন এই বস্তুটা যদি দ্বিতীয় বস্তুর উপর F1 বল প্রয়োগ করে, এর ফলশ্রুতিতে m2 ভরের বস্তুটিও m1 ভরের বস্তুটিকে ঠিক বিপরীতে একটি বলে ধাক্কা দিবে, যাকে আমরা বলি প্রতিক্রিয়া, এবং মান কত? F2। এই F2 বলের ক্রিয়ায় এই প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটলো। তার মানে এর ভরবেগের পরিবর্তনের হার হলো F2। এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি জানি? যে ক্রিয়া ইকুয়ালস টু প্রতিক্রিয়া কিন্তু বিপরীতমুখী। এখন আমরা F1 এর মান বসিয়ে দিই, যে F1 হলো দ্বিতীয়টা। তাহলে কত বলতো? m2v2 মাইনাস m2u2 ডিভাইডেড বাই t ইকুয়ালস টু F2। আগে একটা মাইনাস আছে, আমরা একটা মাইনাস রেখে দিলাম। খেয়াল করো, একটা মাইনাস কি করলাম? রেখে দিলাম। এখন মাইনাসটা রেখে, বা আমরা মাইনাসটা একটু কমনের মতো লিখলাম মাইনাস, মান কত? F2 ইকুয়াল টু m1v1 মাইনাস m1u1 ডিভাইডেড বাই t। কত সময়ে এই পরিবর্তন হার? t সময়ে। এখন দেখো দুপাশ থেকে টিটা আমরা কেটে দিতে পারি, বা টি কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি, বা টি দিয়ে গুণ করে দিতে পারি, তুমি যেভাবে বুঝো। তাহলে m2v2 মাইনাস m2u2 ইকুয়ালস টু, মাইনাস দ্বারা গুণ করলে m1v1 হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস m1u1। এখন আমাদের ভরবেগের সংরক্ষণশীল নীতি কি বলছে? যে আগের ভরবেগের সমষ্টি মানে m1u1 প্লাস m2u2। তাহলে আমরা এখানে m2u2 কে এই পাশে নিয়ে যাই আর v1 কে এই পাশে নিয়ে আসি, তাহলে কি থাকে? m2v2 প্লাস, এটা এখানে মাইনাস ছিল, এই পাশে আনলে প্লাস হয়ে যাবে m1v1 ইকুয়ালস টু, এটা এই পাশে আছে m1u1, এটা এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস প্লাস হয়ে গেছে m2u2। আমরা একটু সাজিয়ে লিখলে এটাকে একটু আগে লিখি, তাহলে m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু এই দুইটার সমষ্টি m1v1 প্লাস m2v2। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত ভরবেগের সংরক্ষণশীল নীতি। তাহলে এখান থেকে খেয়াল করো তো, যে দুটি বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে সংঘর্ষের আগে এই বস্তুর ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে এই দুইটা বস্তুর ভরবেগের সমষ্টি এরা কি থাকে? সমান থাকে। এটি হলো আমাদের ভরবেগের সংরক্ষণশীল নীতি।
এখন এই ভরবেগের সংরক্ষণশীল নীতি থেকে আমাদের কয়েকটি জিনিস একটু বুঝে খেয়াল রাখতে হবে। এই সংরক্ষণশীল নীতিটা কখন হবে বলতো? যখন সংঘর্ষের পর বস্তু দুইটা ভিন্ন ভিন্ন বেগে চলতে থাকে। কিন্তু ধরো কোনো একটা কেস এমন হলো না, বস্তু দুইটার মধ্যে সংঘর্ষ ঘটলো, সংঘর্ষ ঘটার পরে এই বস্তু দুইটা মিলিত হয়ে গেল, মানে সংঘর্ষ ঘটলো, ক্রিয়া প্রতিক্রিয়া দিল এবং ক্রিয়া প্রতিক্রিয়া দেওয়ার পরে বস্তু দুইটা কি হয়ে গেল? মিলিত হয়ে গেল, মানে দুইটা বস্তু একসাথে হয়ে গেল। তাহলে ভর কত? m1 প্লাস m2, এবং এটি দুইটা বস্তু মিলে বি বেগের সামনের দিকে অগ্রসর হতে থাকলো। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র লিখবো এরকম, যে সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি কত বলতো? m1u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু, সংঘর্ষ ঘটলো, সংঘর্ষের পরে ভরবেগ কত? m1 প্লাস m2 ইন্টু মিলিত বেগ কত? v। তাহলে এখান থেকে আমরা মিলিত বেগের সমীকরণ পাই যে v ইকুয়াল টু m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই সূত্রটা কেবলমাত্র তখনই প্রযোজ্য হবে যখন সংঘর্ষের পর বস্তু দুটি কি হয়ে যাবে? মিলিত হয়ে যাবে। একটু খেয়াল রাখবো শিক্ষার্থীরা। তাহলে কোশ্চেনে যদি বলে সংঘর্ষের পর বস্তু দুটি মিলিত হয়ে গেল, তখন মিলিত বেগের সমীকরণ কি হবে? v ইকুয়াল টু m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এই বস্তুটা যাচ্ছে, যদি এই বস্তুটা স্থির থাকতো, খেয়াল করি একটু, এই বস্তুটা যাচ্ছে কত বেগে? u1 বেগে, কিন্তু m2 ভরের বস্তুটি স্থির অবস্থায় আছে, দ্যাট মিন্স u2 ইকুয়ালস টু 0। এখন কিছু সময় পরে এর ধাক্কা দিবে, ধাক্কার পর ক্রিয়া প্রতিক্রিয়া হলো, কি হলো? ক্রিয়া প্রতিক্রিয়া। এইদিকে হলো ক্রিয়া f1, এই বিপরীত দিকে হলো প্রতিক্রিয়া f2। তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া আমরা জানি সমান। এই ক্রিয়া প্রতিক্রিয়ার পর যদি বস্তু দুটা ভিন্ন ভিন্ন বেগে চলতে থাকে, v1 এবং v2 বেগে, ভিন্ন ভিন্ন বেগে সামনের দিকে চলতে থাকে, তখন আমাদের এই ভরবেগের সংরক্ষণশীল নীতির ফর্মুলাটা কি হবে? একটু খেয়াল করো শিক্ষার্থীরা। সংঘর্ষের আগে ভরবেগ কত বলতো? m1u1, এর ভরবেগ কত? 0, কারণ এটা বস্তুটা স্থির আছে। তাহলে আগের সমষ্টি হলো শুধু একটু, পরে m1v1 প্লাস m2v2। তাহলে ভরবেগের সংরক্ষণশীল নীতির ক্ষেত্রে এই কন্ডিশনটা তখনই প্রযোজ্য হবে যখন u1 ভরের বা একটি নির্দিষ্ট বেগে গতিশীল একটি বস্তু স্থির ভরের একটি বস্তুকে ধাক্কা দিবে। তখন আমরা সূত্র লিখব, এই যে দেখে দেখে, সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি এটা প্লাস এর ভরবেগ, এর v 0 তাই ভরবেগ 0 ইকুয়াল টু সংঘর্ষের পরে এর ভরবেগের প্লাস এর ভরবেগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে আসব স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে। একটু খেয়াল করি, কোশ্চেনটা কি আমাদের? স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে। স্থিতিস্থাপক সংঘর্ষ বোঝার আগে আমরা একইভাবে একটি চিত্র অঙ্কন করব, সেটি দেখব, বুঝবো, তারপরে স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। খেয়াল করি একটু, আমরা বললাম যে m1 ভরের একটি বস্তু u1 বেগে গতিশীল, m2 ভরের বস্তু u2 বেগে গতিশীল, এদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হলো। কখন ঘটবে ক্রিয়া প্রতিক্রিয়া? যখন এই u1টা বড় হবে এবং u2টা ছোট হবে। তাহলে এদিকে f1 আর এটা হলো f2। সংঘর্ষের পর এই বস্তুটা v1 বেগে এবং দ্বিতীয় বস্তুটা v2 বেগে গতিশীল থাকলে স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা কাকে বলবো? এখন এই স্থিতিস্থাপক সংঘর্ষ বোঝার আগে আমাদের একটি সমীকরণ জানতে হবে, যেটা আমরা কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ে পড়ব। যে কোনো বস্তুর গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার, এটি হলো গতিশক্তির রাশিমালা, যে গতি শক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা গতিশক্তির রাশিমালা এটা একটু এখন এই চ্যাপ্টারের জন্য একটু মুখস্থ রাখবো, পরবর্তী অধ্যায়ে আমরা একটু প্রতিপাদন শিখব। এখন এই বস্তুর বলতো তাহলে গতিশক্তি কত? হাফ m1 u1 স্কোয়ার। এই বস্তুর গতিশক্তি কত? হাফ m2 u2 স্কোয়ার। সংঘর্ষের পরে এই বস্তুর গতিশক্তি কত? হাফ m1 v1 স্কোয়ার প্লাস এই বস্তুর গতিশক্তি কত? হাফ m2 v2 স্কোয়ার। এখন আমরা আসি যে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে। যে দুটি বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে যদি বস্তুর
বা আমরা একটু সরাসরি বলতে পারি যে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটলে সংঘর্ষের আগে গতিশক্তির সমষ্টি এবং সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি এই দুটো কি থাকে, সমান থাকে। তখনই আমরা কি বলবো, স্থিতিস্থাপক। আর যদি সমান না থাকে তাহলে আমরা একে বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন এই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বিশেষত এই শেষ বেগ v1 এবং v2 এই দুটো নির্ণয়ের দুটো ফর্মুলা আছে, আমরা এটা একটু খেয়াল করে দেখব। এই দুটো ফর্মুলা আমাদের একটু মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে এই পরীক্ষার জন্য, নবম দশম শ্রেণীর জন্য। তবে কিভাবে আসছে আমরা প্রতিপাদন করে দেখিয়ে দিব পরবর্তী একটি ভিডিওতে। শুধু একটু মাথায় রাখবো এখন যে এখান থেকে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2 এই দুটো সমীকরণকে সমাধান করলে আমরা v1 ইকুয়াল টু পাই m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এবং v2 ইকুয়াল টু পাই m2 মাইনাস m1 u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই দুটো সমীকরণ আমাদের একটু কষ্ট করে মাথায় মেমোরাইজ করে রাখতে হবে। এখন সহজে মনে রাখার কৌশল কি, যেহেতু লম্বা সমীকরণ আমরা পরীক্ষার হলে ভুলে যেতে পারি, তাই মনে রাখার সহজ কৌশল আমি একটু দেখিয়ে দিই। আমরা মিলিত বেগের ক্ষেত্রে v পেয়েছিলাম m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। একটু খেয়াল করো এই সমীকরণে দেখো u1 আছে u2 আছে, দেখো এখানেও u1 আছে u2 আছে, তাহলে আমরা দুইটা সমীকরণে বসিয়ে দিব। দেখো v1 ইকুয়াল টু কত, u1 প্লাস u2, নিচে কত আছে m1 প্লাস m2, এখানে কত m1 প্লাস m2 আমরা বসালাম m1 প্লাস m2। এখন আমাদের এই মিলিত বেগের ক্ষেত্রে এখানে কি আসার কথা ছিল m1, আমরা ঠিকই এখানে m1 আনবো কিন্তু m2 কে কি করব, বিয়োগ করে দিব m1 মাইনাস m2। এরপরে এই u2 এর সাথে কি আছে m2, তার আমরা লিখলাম m2 সাথে একটা 2 গুণ করে দিব, শেষ। এটা v1 এর সমীকরণ। অনুরূপভাবে v2 এর ক্ষেত্রে এখানে m1 মাইনাস m2 হয়ে যাবে m2 মাইনাস m1, মানে যেটা 2 থেকে বিয়োগ করতে হবে। 2 যদি এখানে হয় তাহলে আগে 2 হবে, মানে u2 প্লাস 2 আগে চলে গেছে, বাকি আছে কি 1, তার মানে 2m1 u1, আর এটা একই থাকবে m1 প্লাস m2। এখন যেভাবেই পারো একটু সহজ কৌশলে নিজে নিজে একটু কৌশল চিন্তা করবে যে কোন কৌশলে এই সমীকরণকে মনে রাখা যায়, একটু মনে রাখবো। আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে আসি। পরবর্তী আলোচনা হলো আমাদের ঘর্ষণের প্রকারভেদ। খেয়াল করি একটু, কোশ্চেনটা কি, ঘর্ষণের প্রকারভেদ। এখন আমরা ঘর্ষণ কি বলছিলাম, যে একটা বস্তু যখন আরো একটা বস্তুর উপর দিয়ে যায় বা যাওয়ার চেষ্টা করে তখন এই দুই তলের বা দুইটা বস্তুর স্পর্শ তলে গতির বিপরীতে যে বাধাদানকারী বল ক্রিয়া করে তাকে বলে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল কয়েক প্রকারের হতে পারে। প্রথম আমরা আলোচনা করব স্থিতি ঘর্ষণ। বলো তো স্থিতি ঘর্ষণ, স্থিতি মানে কি, স্থিতি মানে স্থির, তাহলে স্থিতি ঘর্ষণ আমরা কাকে বলবো, যে কোনো একটা তলের উপর একটা বস্তু যদি স্থির থাকে, এমন একটা বস্তু কি আছে, স্থির আছে। এখন এই তল আর এই স্থির বস্তুর মধ্যকার যে ঘর্ষণ বল তাকে বলে স্থিতি ঘর্ষণ। 2 নম্বর আমরা পড়ব গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ কাকে বলবো, যে কোনো একটি তলের উপর দিয়ে একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট যেটাই হোক একটা ভরের বস্তু যদি গতিশীল থাকে তখন এই গতিশীল বস্তু এবং এই তল এদের মধ্যকার যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলে গতীয় ঘর্ষণ। 3 নম্বরে আমরা আসি আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ খেয়াল করি একটু, আবর্ত ঘর্ষণ কি, আবর্ত মানে হলো কোনো কিছু আবর্তন করা। যেমন কোনো একটা মাঠে যদি আমি একটা ফুটবলকে গড়িয়ে দিই, ধরে একটা মাঠ, একটা ফুটবলকে আমি গড়িয়ে দিলাম, তাহলে ফুটবলটা দেখো এভাবে এভাবে ঘুরতে ঘুরতে যাবে, এরকম অনেকটাই যে এরকম করে এই যে এভাবে ঘুরতে ঘুরতে যাবে, এটাই হলো আবর্তন। এটা কি বলে, আবর্তন। তাহলে আবর্ত ঘর্ষণ কাকে বলবো, যে কোনো একটা তলের উপর দিয়ে যদি একটি বস্তু আবর্ত হতে হতে মানে ঘুরতে ঘুরতে যায় তখন এদের মধ্যকার যে ঘর্ষণ বল ক্রিয়া করবে তাকে বলবো আবর্ত ঘর্ষণ। সর্বশেষ আমরা আসি প্রবাহী ঘর্ষণ।
প্রবাহী ঘর্ষণটা কি একটু খেয়াল করো। প্রবাহী, এখন এই প্রবাহী কোনগুলো? এই প্রবাহীটা আবার দুই প্রকার, একটা হলো তরল আর একটা হলো বায়বীয়। বায়বীয়, তাহলে পদার্থ দুই প্রকার, একটা হলো কঠিন, একটা হলো প্রবাহী। প্রবাহী আবার কয় প্রকার? তরল এবং বায়বীয়। এখন প্রবাহী ঘর্ষণ কি? যদি কোনো বস্তু কোনো একটা তরলের মধ্য দিয়ে নিচে পড়ার সময়, যে তরলটা ভেদ করে নিচে পড়তেছে, এমন হতে পারে কোনো একটা বস্তু এই বায়বীয় মাধ্যম থেকে নিচে পড়তেছে, বায়বীয় পদার্থ ভেদ করে, তাহলে এই দুই ক্ষেত্রে এই তরলের স্তরটা এই বস্তুটিকে বাধা প্রদান করবে এবং এই ক্ষেত্রে বায়ুটা এই বস্তুকে বাধা প্রদান করবে। এখন বাধা প্রদান মানে কি? যে গতির বিপরীতে একটি বল ক্রিয়া করা, এটি হলো ঘর্ষণ বল। তার মানে কোনো বস্তু যদি তরল বা বায়বীয়, কি বলছি? তরল বা বায়বীয় কোনো পদার্থের মধ্য দিয়ে যাওয়ার সময় বা এর মধ্য দিয়ে যাওয়ার সময় যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় বা যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে। এই চারটি সংজ্ঞা আমাদের একটু মাথায় রাখতে হবে, প্রায় পরীক্ষায় আসে। স্থিতি ঘর্ষণ কি, আবর্ত ঘর্ষণ কি, প্রবাহী ঘর্ষণ কি, এরকম যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। এখন একটু আমরা খেয়াল করি যে এরপরে আসি বল ও ঘর্ষণের মধ্যে সম্পর্ক জিনিসটা কি। যে কোনো একটা তলের উপর যদি একটি বস্তু থাকে, আমরা ধরলাম এই বস্তুটি আছে এম ভরের, এই বস্তুটি এটি এই সামনের দিকে যাচ্ছে। এখন কোনো একটা বস্তু একটা তলের উপর দিয়ে কখন যাবে? যখন এর উপর বল প্রয়োগ করা হবে। তো আমি ধরে নিলাম এর উপর আমি F1 বল প্রয়োগ করলাম। কি পরিমাণ বল? F1 বল। এবং এই বস্তু আর এই যে তল, এদের মধ্যকার যে ঘর্ষণ বল সেটাকে আমি লিখলাম F(r) মানে ফ্রিকশনাল ফোর্স। এখন এটা যদি হয় তাহলে এই বস্তুর উপর লব্ধি বল কত? লব্ধি বল হবে যখন কোনো একটা বস্তুর উপর বিপরীতে বল ক্রিয়া করে, এই দিক থেকে F1 আর এই দিক থেকে F2 বিপরীতে ক্রিয়া করে, তখন লব্ধি হবে এই বল দুটির বিয়োগফলের সমান। যেটি বড় সেটি থেকে বিয়োগ করে দিব। তাহলে কোনো একটা বস্তুর উপর যদি বিপরীত দিক থেকে দুটি বল ক্রিয়া করে বা একাধিক বল যদি ক্রিয়া করে, তখন এক দিক থেকে পজিটিভ ধরবো বিয়োগ আর বাকিটা সব বিয়োগ করে দিব। তাহলে এভাবে আমরা কি হিসাব করি? লব্ধি বল। একইভাবে কোনো একটা বস্তুর উপর এদিক থেকে F1 বল, একই দিক থেকে যদি F2 বল ক্রিয়া করে, তাহলে লব্ধি বল F = হবে F1 প্লাস F2। তাহলে কোনো একটা বস্তুর উপর একই দিক থেকে যদি একাধিক বল ক্রিয়া করে, তাহলে লব্ধি হবে ওই বলগুলোর যোগফলের সমান, কিন্তু বিপরীতে ক্রিয়া করলে লব্ধি হবে ওই দুটি বলের বিয়োগফলের সমান। এখন আমরা এখানে আসি যে F1 ক্রিয়া করতেছে কোন দিকে? এই যে এই দিকে, সামনের দিকে, কিন্তু Fr ঘর্ষণ বল ক্রিয়া করতেছে গতির বিপরীতে মানে এই দিকে। তাহলে এরা এই কন্ডিশনের সাথে মিলে যায়, তাহলে লব্ধি বল হবে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, একটু মাথায় রাখতে হবে। তাহলে ঘর্ষণযুক্ত তলে কোনো একটা বস্তু যখন গতিশীল থাকবে তখন লব্ধি বল হবে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। কিরকম? ধর আমরা বললাম যে এই বস্তুর উপর 10 নিউটন বল ক্রিয়া করায়, তো বস্তুর ত্বরণ নির্ণয় করো। দেয়া আছে Fr = 1 নিউটন। খেয়াল করি Fr = কত দেয়া আছে? 1 নিউটন এবং প্রযুক্ত বল কত? 10 নিউটন। এখন আমরা এই হিসাব করব। তাহলে এখন বলতো এই বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কত? 10 মাইনাস ঘর্ষণ বল মানে 1 = তার মানে এটি হলো লব্ধি বল। এখন F সমান কি জানি? ma। তাহলে m কত? 1 আর ত্বরণ কত? a। তাহলে আমরা ত্বরণ নির্ণয় করলাম 9 = a, যে a = 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। a = 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এক্ষেত্রে আমরা প্রযুক্ত বল থেকে কাকে বিয়োগ করে দিলাম? ঘর্ষণ বলকে বিয়োগ করে দিলাম। কেন? এই ঘর্ষণ বলটা এই বলের বিপরীতে ক্রিয়া করে। এখন তাহলে বলো তো প্রযুক্ত বল আর ঘর্ষণ বল এই দুইটার অন্তর্ভুক্ত কোন কত? বলো তো তোমরা। যে প্রযুক্ত বল হলো এই দিকে আর ঘর্ষণ বল ক্রিয়া করতেছে এই দিকে, তাহলে আমরা এটি যদি সরাসরি লিখি সমীকরণ সরল রেখা বরাবর, তাহলে এটা হলো এই দিকে F1 আর এর দিকে হলো ঘর্ষণ বল F2। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত বলো তো? 180 ডিগ্রি। তাই পরীক্ষায় মাঝে মধ্যে আসে যে কোনো বস্তুর গতি এবং ঘর্ষণ বল এদের মধ্যকার কোণ কত। দেখো গতি হলো এই দিকে, ঘর্ষণ বল হলো এই দিকে। দেখো গতি হলো এই দিকে, ঘর্ষণ বল হলো এই দিকে, তাহলে এদের মধ্যকার কোণ কত? 180 ডিগ্রি। একটু
মাথায় রাখতে হবে এটি। এরপরে আমরা চলে আসি ঘাত বল। ঘাত বল কি? এই ঘাত বল বোঝার আগে আমাদের একটা ঘটনা খেয়াল করতে হবে। আমরা যারা এখন শুনতেছি, আমরা সবাই ক্রিকেট না খেলতে পারলেও, খেয়াল করব, ক্রিকেট না খেলতে পারলেও আমরা কিন্তু ক্রিকেট খেলা দেখি সবাই। ধরো কোনো একদিন খেলা হচ্ছে, ওই সময়ে সবচেয়ে গতি দানব বা যার গতি সবচেয়ে বেশি কে আছে? মিশেল স্টার্ক। ধর নিউজিল্যান্ডের মিশেল স্টার্ক, না যেন অস্ট্রেলিয়ার, সামহাও যাই হোক, মিশেল স্টার্ক বল করতেছে সজোরে। এইদিকে হলো রোহিত শর্মা। রোহিত শর্মা ব্যাটিং করতেছে। এখন তোমরা জানো যে সম্প্রতি এই রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে 266 রান একাই করছে। মানে যেখানে এক দল করে 266 রান করতে পারে না, সেখানে রোহিত শর্মা করছে একলাই 266 রান। এখন ওই অবস্থায় ধরো এই মিশেল স্টার্ক বল করছে, এখন করার পরে রোহিত শর্মা কিভাবে ব্যাট করবে দেখো। বল করলো, এই যে এদিক থেকে আসছে, সজোরে ব্যাট চালাবে, সজোরে, মানে যত শক্তি আছে তত জোরে। তাহলে এই রোহিত শর্মা এই দিক থেকে যে একটা ব্যাট দিয়ে সজোরে একে আঘাত করবে, সজোরে, মানে এই বল আসার সময় তুমি দেখবা বল আসছে, কিন্তু ব্যাটে লাগার পরে তুমি আর দেখবা না বল কোন দিকে চলে গেছে, এই অবস্থা। তাহলে এখন দেখো তো এই রোহিত শর্মা ব্যাট দিয়ে এই বলটাকে কিভাবে আঘাত করছে? সজোরে, মানে বৃহৎ মানের বলে। একটু খেয়াল করবো, কি মানের বলে? বৃহৎ মানের বলে সজোরে আঘাত করছে। এখন এই আঘাত করার পর এই বলটা কি ব্যাটের সাথে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 1 সেকেন্ড ধরে আটকে ছিল? না, চোখের নিমিষেই চলে গেছে, চোখের নিমিষে। তার মানে এই ক্ষেত্রে বলটা বৃহৎ মানের, কিন্তু এদের মধ্যে যে বলের ক্রিয়াকাল, এই ক্রিয়াকালটা হলো খুব কম। বলের ক্রিয়াকাল খুব কম। এখন আমরা আসি, এই বৃহৎ মানের বলকেই ঘাত বল বলে। তাহলে আমরা সংজ্ঞা কিভাবে লিখব? যে কোনো বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে তাকে ঘাত বল বলে। আমি আবার বলছি, যে কোনো বৃহৎ মানের বল, যে সজোরে আঘাত করছে, বৃহৎ মানের বল, কিন্তু কত সময়? খুব অল্প সময়, তাহলে ওই বলকে আমরা বলবো ঘাত বল। এই ঘাত বলের সাথে আমাদের আরো একটা জিনিস পড়া লাগবে, যেটা হলো বলের ঘাত। কি জিনিস? বলের ঘাত। একটু খেয়াল করো, যে আমরা বললাম যে এখানে ঘাত বল হলো এফ, ঘাত বল কত? এফ, এবং ক্রিয়াকাল হলো টি, মানে টি সময়ে এই ঘাত বলটা ক্রিয়া করছে। তাহলে এখন এই বলের ঘাত বুঝায়, এই বলের ঘাত একে যে দ্বারা প্রকাশ করে, তাহলে আমরা লিখতে পারি বলের ঘাত, জে ইকুয়ালস টু ঘাত বল। ঘাত বল কি জিনিস? যে বল বড় মানের কিন্তু ক্রিয়াকাল খুব অল্প, ইনটু ক্রিয়াকাল, মানে এই ঘাত বলটা কত সময় ধরে ক্রিয়া করছে, এদের এই গুণফলকে বলে বলের ঘাত। খেয়াল করে একটু। তো এখন আমরা লিখলাম যে ঘাত বল কত? এফ। ঘাত বল কত? এফ। ক্রিয়াকাল কত? টি, মানে এফ টি। এখন বলো তো আমরা এফ সমান কি জানি? এম এ আর টি। এখন এম এ সমান আমরা কি লিখতে পারি? বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি গুণ টি। টি টি কি হয়? কাটা যায়, কাটা গেলে থাকে কত? এম ভি মাইনাস ইউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কত? যে এম ভি মাইনাস এম ইউ, জে ইকুয়ালস টু। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এম ভি এটি হলো শেষ ভরবেগ, এম ইউ এটি হলো আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ থেকে যদি আমরা আদি ভরবেগকে বিয়োগ করি, তাহলে এটি হলো ভরবেগের পরিবর্তন। তো আমরা লিখতে পারি যে ভর বেগের পরিবর্তন। তাহলে এখান থেকে প্রায় একটা কোশ্চেন পরীক্ষায় আসে যে দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। সাবধান, পরিবর্তনের হারের না, কিন্তু পরিবর্তনের সমান। তাহলে যে ইকুয়াল টু বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, এটা একটু মাথায় রাখবো। এরপরে আমরা সর্বশেষ কোশ্চেনে চলে আসি, যেটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন। একটু খেয়াল করো, কোন সূত্র হতে? দ্বিতীয় সূত্র হতে। এখন দ্বিতীয় সূত্র আমরা কি জানি বলতো? যে কোনো একটা বস্তুর উপর এফ বল ক্রিয়া করলে এর বেগের পরিবর্তন হলো কত? টি সময়ে। কি পরিমাণ? এই যে ভি হলো, বস্তুর ভর কত? এম।
এখন এখান থেকে আমরা দ্বিতীয় সূত্র প্রতিপাদন করেছিলাম m ইকুয়ালস টু এম এ। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, m ইকুয়ালস টু কি এম এ। এখন আমরা প্রথম সূত্র আসি নিউটনের। যে নিউটনের প্রথম সূত্র বলছে যে কোনো একটা বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে আজীবন চলতে থাকবে। কোন শর্তে? যখন বাইরে থেকে বাহ্যিক বল বা বাইরে থেকে প্রযুক্ত বল শূন্য হবে। এখন বাইরে থেকে যদি প্রযুক্ত বল শূন্য হয়, দ্যাট মিনস এফ ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? তাহলে আমরা লিখব যে নিউটনের প্রথম সূত্র হতে বাহ্যিক বল ক্রিয়া না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু আজীবন সমবেগে চলতে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে এফ ইকুয়ালস টু 0। তাহলে এখন আমি বসাই যে সুতরাং এফ ইকুয়ালস টু 0 ইকুয়াল টু এম। এ সমান কি লিখতে পারি? বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন লিখো 0 ইকুয়ালস টু টি দিয়ে 0 গুণ করে দাও, করলে কি থাকে? 0 ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। তার মানে আমরা লিখতে পারি যে এম ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 0। এটা দ্বারা কি বোঝায় বলো তো? হয়তো এম এর মান 0 আর অথবা এই দুইটার বিয়োগফলের মান 0। কারণ কি? যে আমরা লিখলাম এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এখন কখন এই দুইটার গুণফল 0 হবে? হয়তো এক্স ইকুয়াল টু 0 অথবা ওয়াই ইকুয়াল টু 0 অথবা দুইটা ইকুয়াল টু 0, তাও কিন্তু গুণফল 0 হবে। এখন এখান থেকে বলো তো যে কোনো একটা বস্তুর আছে, ওই বস্তুর ভর কি কখনো শূন্য হতে পারে? যেই বস্তুই থাক না কেন, তার যে মোট কণা আছে তার ভরই, তার সমষ্টি হলো ওই বস্তুর ভর। তার মানে কোনো একটা বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না। তার আমরা লিখতে পারি এখানে m does not equal 0, সুতরাং v মাইনাস ইউ ইকুয়াল টু ডেফিনেটলি 0। কারণ হলো না হলে এই দুইটার গুণফল কখনোই 0 হতো না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে v ইকুয়ালস টু ইউ, মানে শেষ বেগ আর আদি বেগ সমান। তো এখন আমরা আসি যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দেখো যে বাহ্যিক বল শূন্য হলে বস্তুর বেগের কোনো পরিবর্তন ঘটে না। এখন যদি আদি বেগ শূন্য থাকতো তাহলে শেষ বেগও শূন্য, মানে স্থির বস্তু আজীবন স্থির থাকতো। যদি ইউটা গতিশীল অবস্থায় থাকতো, মানে একটা নির্দিষ্ট বেগ থাকতো, তখন ভি এর মানও সেই বেগ হতো, মানে তা আজীবন একই বেগে চলতে থাকতো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয় এখানেই শেষ হচ্ছে। তোমরা একটু মনোযোগ দিয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবে এবং আমাদের এই ভিডিওগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের কষ্ট করে বাইরে গিয়ে প্রাইভেট না পড়তে হয়, সেটা টিচারের বাসায় হোক অথবা কোনো কোচিং সেন্টারে হোক। আশা করি তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং নিজে চর্চা করে পড়াটা নিজেদের আয়ত্তে আনবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।